where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালো আছো। আমি জাকির হোসেন, মালদা রেলওয়ে হাই স্কুলের পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষক। তো এই প্যান্ডেমিক পরিস্থিতিতে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ছাত্রছাত্রীদের প্রচুর ক্ষতি হচ্ছে পড়াশোনা, যেহেতু শ্রেণী পঠন পাঠন বন্ধ আছে। এমত অবস্থায় মালদা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এর আগে আমি তোমাদের পড়িয়েছিলাম ডাইমেনশন, তারপরে এররের প্রাথমিক কিছু পর্যায়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এরর অ্যানালিসিস অ্যান্ড মেজারমেন্ট করব। মূলত এরর অ্যানালিসিস মানে ত্রুটির উপর আমরা যে কোনো কিছু মেজার করতে গেলে যে ত্রুটি হয় সেই ত্রুটিটার বিষয়ে আলোচনা করব। আমরা এটা আলোচনা করেছিলাম যে ত্রুটিগুলা দু রকমের হয়, যে একটা হচ্ছে সিস্টেমেটিক আর একটা র্যান্ডম, আর একটা লিস্ট কাউন্ট এরর বলেছিলাম আমি। লিস্ট কাউন্ট এরর, লিস্ট কাউন্ট এরর। তো এই এররটাও একটা হয়। এই এররটা মূলত যন্ত্রের যে সাহায্যে আমরা মেজারমেন্ট করি, তো ন্যূনতম যে মেজারমেন্টটা করতে পারি সেটাই হচ্ছে লিস্ট কাউন্ট এরর। একটু বুঝিয়ে দিই যে আমাদের যে রুলার আছে বা স্কেল, যে মিটার স্কেলটা আছে, মিটার স্কেলের ন্যূনতম ডিভিশন, যে লিস্ট ডিভিশনটা যেটা মেজার করতে পারি সেটা হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এখানে লিস্ট কাউন্ট এরর হতে পারে 1 মিলিমিটার। অর্থাৎ কোনো যন্ত্রের সাহায্যে সর্বনিম্ন যেটুকু পরিমাপ করতে পারি, তো ওই যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে গেলে ম্যাক্সিমাম সেই এররটাই হতে পারে। একটা উদাহরণ দিচ্ছি, আমাদের একটা কমন ব্যালেন্স আছে, দাড়িপাল্লা, সাধারণ দাড়িপাল্লা, তুলা যন্ত্র। তো তুলা যন্ত্রের সাহায্যে আমি কিছু মাপছি, তো ওখানে যদি আমার 50 গ্রামের বাটখারা থাকে, তো ওখানে লিস্ট কাউন্ট এরর ম্যাক্সিমাম হতে পারে 50 গ্রাম। তেমনি আমি যদি হাত ঘড়ি ব্যবহার করি সময় মাপার ক্ষেত্রে, আর এই ঘড়ির সাহায্যে যদি ন্যূনতম 1 সেকেন্ড মাপা যায়, তাহলে কোনো কিছু টাইম মেজারমেন্ট করতে আমার ম্যাক্সিমাম এরর হবে 1 সেকেন্ড। তাহলে এটা লিস্ট কাউন্ট এরর। এই লিস্ট কাউন্ট এররটা র্যান্ডম এররের দিকেই যায়, সিস্টেমেটিক এররের দিকেও অল্প যায়। তো এটাকে আমরা মোটামুটি র্যান্ডম এররের দিকে ধরতে পারি। তো আমরা যেটা বুঝতে পারছি যে মেজার করতে গেলে এরর থাকবেই। তো আমরা সরাসরি কোনো রাশিকে মেজার করতে পারি না, মাপতে পারি না। যেমন মনে করো আমাদের কোনো একটা কঠিন পদার্থের ঘনত্ব মাপতে হবে। তো আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব যদি মেজার করতে হয় তাহলে আমাদের ভর মাপতে হবে এবং আয়তনও মাপতে হবে। তো এখন আমাদের ভর মাপার জন্য ত্রুটি আসবে এবং আয়তন মাপার জন্য ত্রুটি আসবে। অর্থাৎ ঘনত্ব পরিমাপে যে ত্রুটিটা আসবে দুটি কারণে আসবে, ভরের জন্য আসবে, আয়তনের জন্য আসবে। আবার দেখো আয়তন, আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য কিউব, কিউবিক মিটার যদি মিটারে বলি। তো দৈর্ঘ্য মাপার জন্য আয়তন পরিমাপে ত্রুটি আসবে। তো এইভাবে ত্রুটিগুলো জড়িত থাকে একটার সাথে আরেকটার। যেমন ধরো আমরা একটা পরিসীমা মাপতে চাচ্ছি, তো পরিসীমা সমান হচ্ছে, যদি এটা আয়তক্ষেত্র হয়, পরিসীমা সমান হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে পরিসীমা মাপতে গেলে আমার দুটি কারণে ত্রুটি আসতে পারে, একটা দৈর্ঘ্য পরিমাপের জন্য ত্রুটি আসতে পারে, আর একটা প্রস্থ পরিমাপের জন্য ত্রুটি আসবে, দৈর্ঘ্য আর প্রস্থ।
দুটোর জন্যই পরিসীমা পরিমাপে ত্রুটি আসবে। তো আমরা এভাবে ত্রুটিগুলো কিভাবে আসে সেটা আমরা দেখব, তার আগে কিছু জিনিস আমরা জেনে নেব। ধরো আমরা যখন কোনো কিছু মাপি, দৈর্ঘ্য যদি মাপি, এটার দৈর্ঘ্য আমাদের মাপতে হবে, এই পেন্সিলটার দৈর্ঘ্য মাপতে হবে। তো এই পেন্সিলটার প্রকৃত দৈর্ঘ্য আমার জানা নেই, এর একটা প্রকৃত দৈর্ঘ্য আছে, কিন্তু আমি যেটা মেপে পাবো এই প্রকৃত দৈর্ঘ্যের থেকে বেশি পাবো অথবা প্রকৃত দৈর্ঘ্যের থেকে কম পাবো, কম বেশি পাবো, এক্স্যাক্ট আমরা পাবো না। তো আমরা ধরে নিলাম যে কোনো রাশির প্রকৃত মান, অ্যাবসলিউট ভ্যালু যেটা বলি, প্রকৃত মান মনে করো এক্স ধরলাম, এই পেন্সিলটার আসল মান ছিল এক্স, কিন্তু এটা যদি মাপি আমরা মেপে এক্স পাবো না, এক্সের থেকে বেশি পেতে পারি অথবা এক্সের থেকে কম পেতে পারি। তাহলে এর পরিমিত মান কত হবে? পরিমিত মান মানে পরিমাপ, মেজার্ড ভ্যালু যেটা বলছি, পরিমিত মান মেজার্ড ভ্যালু, এই মেজার্ড ভ্যালুটা পাবো এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স। মানে এই ডেল্টা এক্স বলছি সামান্য কিছু বেশির জন্য, অর্থাৎ আমরা পেতে পারি এক্স প্লাস ডেল্টা এক্স অথবা এক্স মাইনাস ডেল্টা এক্স, এক্স পাবো না। তো এই যে ডেল্টা এক্সটা বেশি পাচ্ছি, সামান্য বেশি, ডেল্টা কথাটার মানে হচ্ছে সামান্য। যদি এক্সের একটা বড় মান থাকে তো ডেল্টা এক্স বলতে বোঝায় এক্সেরই মান কিছুটা, কিন্তু এটা অনেক ক্ষুদ্র মান এক্সের। তাহলে আমরা পরিমিত মান পাবো এক্স প্লাস ডেল্টা এক্স অর এক্স মাইনাস ডেল্টা এক্স। এই যে ডেল্টা এক্সটা বেশি বা কম পাচ্ছি আমরা, এটাকে আমরা ত্রুটি বলতে পারি, এখানে ত্রুটি। তো এটাকে আমরা অ্যাবসলিউট এরর বা পরম ত্রুটি বলতে পারি, পরম ত্রুটি। এটা হচ্ছে পরম ত্রুটি ডেল্টা এক্স, মানে এই পরিমাণ ত্রুটিটা আমরা পাচ্ছি। তো এখন অনেক সময় প্রকৃত মান আমার জানা থাকে না, প্রকৃত মানটা কি করে জানবো? তো প্রকৃত মানটা কি করে জানা যায়? মনে করো এটার প্রকৃত মান তো আমাদের জানা নেই, তো মেপে পেলাম আমরা, এই পেন্সিলটার দৈর্ঘ্য আমরা মেপে পাচ্ছি 7.2 সেন্টিমিটার। এখন এর প্রকৃত মান কত? তাহলে নিশ্চয়ই এটা 7.2 না, হয় 7.2 এর বেশি আছে, না হলে 7.2 এর কম আছে। তো কি করে পাবো? এটার প্রকৃত মান পেতে গেলে যেহেতু আমি জানি না, এটাকে 10 বার মাপলাম কোনো যন্ত্র দিয়ে, 10 বার মেপে অনেকগুলো মান পাবো। মানগুলো এরকম পেতে পারি 6.9, এটা পেতে পারি 7.0 পেতে পারি, 7.1 পেতে পারি, 7.2ও পেতে পারি, একবার 7.3ও পেতে পারি, আবার 7.0 পেলাম, আবার 6.8 পেলাম, আবার একবার পেলাম 7.4 পেয়ে গেলাম, এরকম পেলাম। এগুলো যতগুলোই পেলাম আমি, তার গড় যদি করি, সেই গড় মানটাকে আমাদের প্রকৃত মান ধরতে হবে। তো এদের গড় আমি করছি না, আমি এখানে গড় করলে কি দাঁড়াবে হিসাব করতে হবে। তো যদি গড় করি, এই গড় মানটাই হচ্ছে তার প্রকৃত মান। এবার এই গড় মানটা 7.2 যদি হয়, ধরলাম, আমি ধরে নিলাম, এটা এক্সাক্ট না কিন্তু আমি হিসাব করছি না, 7.2 যদি ধরে নিই গড় মান, তাহলে এখন 7.2 হলো তাহলে আমার প্রকৃত মান, এটা হলো আমার প্রকৃত মান। তাহলে ত্রুটি কত হবে? তাহলে প্রথম ক্ষেত্রে ত্রুটি হবে ডেল্টা x1 ইকুয়াল টু হবে এই প্রকৃত মান 7.2 মাইনাস 6.9, তার মানে হচ্ছে 0.3। আবার এটার ক্ষেত্রে কত হবে? প্রতিটা মাপের জন্য এরকম হবে। তো এটার জন্য একটা যদি আমি ডেল্টা 1 2 3 4 5 ডেল্টা x5 বলি যদি, তাহলে এটা হবে 7.2 মাইনাস 7.3, তাহলে হচ্ছে 0.1 মাইনাস, অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালুগুলো প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। কিন্তু প্লাস মাইনাস যাই হোক না কেন, যেহেতু অ্যাবসলিউট কথাটা বলছি, এখানে পরম ত্রুটিতে পরম বলছি, তাহলে কি হবে যে শুধু আমি মানটাই ভাববো, চিহ্নগুলা নিয়ে ভাবার কোনো দরকার নেই। তাহলে তো এরকম অনেকগুলো পরম ত্রুটি পাচ্ছি, তাহলে শুধু পরম ত্রুটি কত পাবো? পরম ত্রুটিগুলো কত হবে? আবার
এই যে পরম ত্রুটিগুলো, ইন্ডিভিজুয়াল পরম ত্রুটিগুলো যে পাচ্ছি, এদের গড় মানটা হবে আবার পরম ত্রুটি। বোঝা গেল? আমি ডেল্টা x1 পাবো, ডেল্টা x2 পাবো, ডেল্টা x3 পাবো, ডেল্টা x4 পাবো, ডেল্টা x5 পাবো, এরকম করে পাবো। এই সবগুলো যদি পরম ত্রুটির গড় করি, যেই গড়টা পাবো সেটাই হচ্ছে আমার এই পরম ত্রুটি ডেল্টা এক্স। তাহলে এইভাবে প্রকৃত মান আর পরম ত্রুটি আমরা বের করতে পারি। তো পরম ত্রুটি যদি আমরা জানি, তো এটাতে আমরা সন্তুষ্ট হতে পারি না, কারণ একজন ছাত্র 0.2 এর পরম ত্রুটি হয়েছে, আর একজনের হয়েছে 0.3। তো আমি কোনটাকে ভালো বলবো, কে ভালোভাবে মেপেছে, এটা বলা যাবে না, কারণ এটা কতর মধ্যে কত ত্রুটি করেছে আর এটা কতর মধ্যে কত ত্রুটি করেছে। মনে করো এটা 2 সেমি মাপতে গিয়ে এর পরম ত্রুটি হয়েছে 0.2, এটা 3 সেমি মাপতে গিয়ে পরম ত্রুটি হয়েছে 0.3 সেমি, এটা হয়েছে 0.3 হয়েছে পরম ত্রুটি। এত সেমি একজন ছাত্র মাপতে গিয়ে 0.2 সেমি ত্রুটি করেছে, কিন্তু কত মেপেছিল 2 সেমি, আর একজন ছাত্র 3 সেমি মাপতে গিয়ে 0.3। তাহলে আমরা বলবো যে এই কোনটা ভালো। এমনি এগুলো যদি না লিখতাম তাহলে বলতাম যে এই যেন ভালো মেপেছে, কিন্তু প্রকৃত দেখা যাচ্ছে যে দুজনেই ভালো আছে। তাহলে আমরা কি করে বলবো? আমরা এই কারণে আনুপাতিক ত্রুটি, রিলেটিভ এররটা বের করব। আনুপাতিক ত্রুটি, এটা কেমন ব্যাপার? আনুপাতিক ত্রুটি, এই আনুপাতিক ত্রুটি সমান হবে পরম ত্রুটি বাই প্রকৃত মান ডেল্টা এক্স বাই এক্স। একজন ছাত্র যদি 5 নাম্বার পায় 10-এর মধ্যে, তাহলে আমরা কি নাম্বার দিই? 5/10। আরেকজন ছাত্র যদি 20-র মধ্যে 7 পায়, তাহলে 7/20 দিই। তার মানে এটা দেওয়ারতেও আমরা বুঝে যাই নাম্বারটা যে 10-এর মধ্যে 5 পেয়েছে আর 20-র মধ্যে 7 পেয়েছে। আর যদি এগুলো না দিয়ে আমি বলতাম একজন 5 পেয়েছে একজন 7 পেয়েছে, তাহলে যেন মনে হতো যে এই ভালো পেয়েছে, 7 পেয়েছে, ভালো পেয়েছে। কিন্তু না, যখন এইভাবে রিলেটিভ আকারে প্রকাশ করছি, আনুপাত আকারে প্রকাশ করছি, তাহলে বুঝে যাচ্ছি কে বেটার। তো তেমনি আনুপাতিক ত্রুটিটাকে আমাকে রিলেটিভ আকারে প্রকাশ করতে হবে, পরম ত্রুটি বাই প্রকৃত মান, এটা হচ্ছে আনুপাতিক ত্রুটি। তো এটার থেকেও একটা ভালো হচ্ছে যে শতকরা ত্রুটিতে প্রকাশ করে দিলে ভালো হয়। শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি, পার্সেন্টেজ এরর। এই পার্সেন্টেজ এররটা হচ্ছে ডেল্টা এক্স বাই এক্স, আর কিছুই না, এটাকে শুধু 100 দিয়ে গুণ করে দিতে হবে, 100%। তাহলে এটা শতকরা ত্রুটি। এই ক্ষেত্রে শতকরা ত্রুটি কত হবে? এই ক্ষেত্রে শতকরা ত্রুটি হবে 0.2/2 ইন্টু 100, তার মানে 10%। আর এক্ষেত্রে শতকরা ত্রুটি কত হবে? এটার জন্য 0.3/3 ইন্টু 100, তাহলে এটা হবে 10%। তার মানে দুজনের এররটা সমান ছিল এখানে। শতকরা ত্রুটি থেকে আমরা বুঝতে পারি ভালোভাবে পার্সেন্টেজ এররটা কেমন হয়েছে, কার কত। পার্সেন্টেজ এরর দেখলে আর অন্য কিছু জানার দরকার নেই। যার পার্সেন্টেজ এরর বেশি সে ভালোভাবে মাপেনি, যে পার্সেন্টেজ এরর কম যার সে ভালোভাবে মাপতে পেরেছে। তাহলে তো এইভাবে আমরা কি করব? ত্রুটিগুলো জানার জন্য প্রকৃত মানটা আমাদের জানতে হবে। এক্স, পরিমিত মান হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, পরম ত্রুটি হচ্ছে ডেল্টা এক্স, আনুপাতিক ত্রুটি ডেল্টা এক্স বাই এক্স, অর্থাৎ পরম ত্রুটি বাই প্রকৃত মান, আর শতকরা ত্রুটি হচ্ছে পরম ত্রুটি বাই প্রকৃত মান ইন্টু 100%। যদি এইভাবে আমরা ত্রুটিগুলোকে প্রকাশ করে নেব, এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। এক্সাম্পল দিচ্ছি আমি, তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো যে আমরা একটা কোনো সরল দোলকের পর্যায়কাল মাপছি। তো সরল দোলকের পর্যায়কাল মাপে আমরা একবার মেপে পেলাম 2.63 সেকেন্ড। আবার এই সরল দোলকের পর্যায়কাল যখন মাপলাম দ্বিতীয়বার, তখন পাচ্ছি 2.56। তারপরে তৃতীয়বার যখন মাপছি তখন পাচ্ছি 2.42 সেকেন্ড। তারপরে যখন মাপলাম চতুর্থবার তখন পেলাম 2.71 সেকেন্ড। তারপরে পেলাম T5 2.80 সেকেন্ড। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই বিভিন্ন ধরনের মাপটা কেন পেলাম? একই সরল দোলকের পর্যায়কাল মাপছি, তো ভিন্ন পাচ্ছি কেন? ভিন্ন পাওয়াটাই স্বাভাবিক, কারণ প্রতিবারে ত্রুটি আসবে, র্যান্ডম এরর থাকবে। তো এই ত্রুটিটার জন্য ভিন্ন ভিন্নবার পাচ্ছি, এটা পাওয়া স্বাভাবিক।
তাহলে এর প্রকৃত মান কত ধরব? এর প্রকৃত মান আমরা ধরতে পারি এদের গড়গুলোই হচ্ছে প্রকৃত মান। তাহলে এর প্রকৃত মান টি সমান হবে এদের গড় করে দিই তাহলে 2.63 প্লাস 2.56 প্লাস 2.42 প্লাস 2.71 প্লাস 2.80 সেকেন্ড ডিভাইডেড বাই, এখানে 5টা আছে, 1 2 3 4 5 করলাম। তাহলে আমরা পাচ্ছি এটা যোগ করে পাচ্ছি 2.62 সেকেন্ড, 2.62 সেকেন্ড এটা পাবো। আরও আমরা বেশি পেতে পারি, আমি বলছি না কেন যে এটা যোগ করলে 2.62 আসছে। আর এগুলো দেখো পয়েন্টের উপরে 2 ঘর অবধি নেওয়া আছে, পয়েন্টের উপরে 2 ঘরে নিয়েছি আমরা। তো এটা হচ্ছে আমাদের প্রকৃত মান। তাহলে প্রথমটাতে ত্রুটি কত ছিল? প্রথমটাতে ত্রুটি হচ্ছে, এই মেজারমেন্টের ত্রুটি হচ্ছে ডেল্টা T1 যদি বলি আমি, ডেল্টা T1 সমান হচ্ছে 2.62 মাইনাস 2.63 দাঁড়াচ্ছে গিয়ে মাইনাস 0.1 0.01। ডেল্টা T2 কত পাচ্ছি? ডেল্টা T2 পাচ্ছি 2.62 মাইনাস 2.56। তাহলে এখানে হচ্ছে প্লাস 0.06। তারপরে ডেল্টা T3 পাচ্ছি 2.62 মাইনাস 2.42। এখানে হচ্ছে 0.20। তাহলে ডেল্টা T3 সমান হলো 2.62 মাইনাস 2.42 হলো 0.20, এটা প্লাস হবে। তারপরে এরকম ডেল্টা T4 সমান হচ্ছে 2.62 মাইনাস 2.71, তার মানে হচ্ছে 0.09 মাইনাস, আর ডেল্টা T5 সমান হবে, এটা মুছে দিচ্ছি না লিখতে অসুবিধা হচ্ছে নিচে, ডেল্টা T5 সমান হবে 2.62 মাইনাস 2.80 সমান হচ্ছে মাইনাস 0.18। এবার এইগুলোর গড় নিতে হবে, যেগুলো করলাম তাদের যদি গড় নিই তাহলে ডেল্টাটি আমরা পাচ্ছি, ডেল্টাটি পাবো। ডেল্টাটি পাচ্ছি আমরা করে, যেটা পাবো সেটা হচ্ছে 0.11 সেকেন্ড। 0 পয়েন্ট করলে দেখতে পাবে 11 সেকেন্ড, এটা পাচ্ছি। তাহলে আমরা রাশিটাকে কিভাবে লিখব? এর যেটা মেপে পেলাম, তাহলে কিভাবে লিখব? এটা লিখব এভাবে। তাহলে আমরা টি পেলাম, আসলে টি মেজারমেন্টটা হচ্ছে এরকম, আমার পেয়েছি প্রকৃত মানটা কত? 2.62, আর প্লাস মাইনাস দিব এটা, কারণ এটা হচ্ছে 0.11 সেকেন্ড। তার মানে এর ভ্যালুটা এর মধ্যে থাকবে। এর ভ্যালুটা ম্যাক্সিমাম কত হতে পারে? 3। তার মানে এর ম্যাক্সিমাম ভ্যালু 2.73 থেকে 2.51 এটা হতে পারে। এত সেকেন্ড থেকে এত সেকেন্ডের মধ্যেই থাকবে। তাহলে এভাবে আমরা ভ্যালুটাকে প্রকাশ করব। তার মানে এভাবে যদি লেখা থাকে তাহলে বুঝে যেতে হবে প্রকৃত মান হচ্ছে 2.62 সেকেন্ড, আর 0.11 হচ্ছে আমার অ্যাবসলিউট এরর।
আর তাহলে পার্সেন্টেজ এরর কত হবে, এটা বা এটা করতে হবে ইন্টু 100, রিলেটিভ এরর করতে গেলে সেটা আসবে। তাহলে এক্সাম্পলটা আশা করি বুঝতে পারলে। এইবার আমরা কিভাবে কোনো রাশি পরিমাপ করতে গেলে যে কম্বিনেশন অফ এরর, মানে কম্বিনেশনটা এররগুলোর কীভাবে হবে, সংযোজনটা এররগুলো কীভাবে হবে। মনে করো 1 নম্বর দেখাচ্ছি, মনে করো জেড পরিমাপ করতে হবে আমাদের। এই জেড রাশিটা পরিমাপটা করতে গেলে এক্স মাপতে হবে আর ওয়াই মাপতে হবে, তাদের যোগ করতে হবে এইভাবে। তাহলে এই জেড রাশিটা মাপতে গেলে আমাকে এক্স পরিমাপ করতে হবে আর ওয়াই পরিমাপ করতে হবে, করে তাদের যোগ করতে হবে, তবে জেড রাশিটা পেয়ে যাব। তাহলে এখানে কতটা অ্যাবসলিউট এরর হবে, সেটা হবে ডেল্টা জেড সমান ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই, এটা হবে। এটা কী করে হবে বুঝতে পারো, কারণ এক্সের জায়গায় আমরা কি বসাবো, এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স পাবো, ওয়াইয়ের জায়গায় ওয়াই প্লাস মাইনাস ডেল্টা ওয়াই পাবো, করলে আবার এটা চলে আসবে আমাদের। আর জেটের জায়গায় তখন কী পাবো, জেড প্লাস ডেল্টা জেড পাবো। তাহলে ডেল্টা জেড সমান হবে ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই, এটা মনে রাখলে তোমাদের হবে। কিন্তু এরকম যদি থাকে 2 নম্বর, ধরো জেড ইকুয়াল টু এরকম ছিল এক্স মাইনাস ওয়াই, তবুও ডেল্টা জেড সমান হবে ডেল্টা এক্স মাইনাস ডেল্টা ওয়াই, প্লাস হবে, এটা মাইনাস হবে না, কারণ এরর সবসময় এডিটিভ হয়, যোগ হয়, এরর কখনো বিয়োগ হয় না। আর এমনি করে দেখলেও তাই পাবে। তাহলে এই থেকে আমরা বুঝতে পারলাম যোগ বিয়োগের ক্ষেত্রে অ্যাবসলিউট এররগুলো সর্বদা যোগ হয়ে যাবে, যোগ আকারে থাকুক বা বিয়োগ আকারে থাকুক, যে অ্যাবসলিউট এররগুলো পাবো সেগুলো যোগ হয়ে যাবে। তোমাদের যদি কারো মনে প্রশ্ন জাগে যে রিলেটিভ এরর করবো কীভাবে এখান থেকে বের, রিলেটিভ এররও বের করতে পারো তোমরা, কারণ রিলেটিভ এররটা বের করতে গেলে এইভাবে করবে যে ডেল্টা জেড বাই জেড, এটা রিলেটিভ এরর। তাহলে ডেল্টা জেড বাই জেড, ডেল্টা জেড কত হলো, ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই হয়েছে, আর জেড কত, জেড মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। তার মানে আমরা পাবো রিলেটিভ এরর ডেল্টা এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস ডেল্টা ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এভাবে রিলেটিভ এররটা তোমরা বের করতে পারবা। তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারলাম যে রিলেটিভ এররগুলো সবসময় যোগ হবে, এরা যোগ আকারে থাকুক বা বিয়োগ আকারে থাকুক। এবার গুণ ভাগের ক্ষেত্রে আমরা দেখি কি হবে, এটা মুছিয়ে দিচ্ছি। ধরো একটা রাশি এরকম গুণ আকারে আছে, জেড ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এটা যদি ঘনত্ব হয় তাহলে ভর বাই আয়তন। এইভাবে যদি থাকে তাহলে এরকম হবে, সরাসরি আমরা রিলেটিভ এররটা বের করতে পারবো ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই। এটা খুব ইম্পর্টেন্ট, দেখো এটাকে যদি পার্সেন্টেজ করতাম তাহলে কত হতো, পার্সেন্টেজ এরর ডেল্টা জেড বাই জেড ইন্টু 100% প্লাস ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100% প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু 100%। তাহলে এখান থেকে বুঝতে পারছি গুণের সময়, এই ভাগের সময়, ভাগ আকারে লিখে দিয়েছি, ভাগের সময় কি হবে, পার্সেন্টেজ এররগুলো যোগ হয়ে যাবে। তাহলে কোনো ভাজিতক আকারে যদি কিছু থাকে তাহলে তার যখন এরর বের করব, এই এক্সের আর ওয়াইয়ের এরর পার্সেন্টেজ এরর বের করব, পার্সেন্টেজ এরর বের করে সিম্পলি শুধু যোগ করতে হবে, তাহলে টোটাল পার্সেন্টেজ এরর চলে আসবে। মনে করো এটা ঘনত্ব, ভর বাই আয়তন, ভর পরিমাপের ত্রুটি ছিল 2%, আয়তন পরিমাপের ত্রুটি ছিল 3%, তাহলে মোট জেড পরিমাপের ত্রুটি, ঘনত্ব পরিমাপের ত্রুটি হবে 2% প্লাস 3% মানে 5%। তার মানে বোঝা যাচ্ছে ভাগের ক্ষেত্রে পার্সেন্টেজ এরর বা রিলেটিভ এররগুলো যোগ হয়ে যায়। গুণের ক্ষেত্রেও তাই হবে। দেখো এটা যদি গুণ আকারে থাকতো জেড ইকুয়াল টু এক্স ওয়াই, তাহলে ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু হবে ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই। অর্থাৎ দেখো গুণের ক্ষেত্রে রিলেটিভ এররগুলো যোগ হয়। কীভাবে আসলো আমি তোমাদের এটা দেখালাম না, কারণ সময় ব্যয়বহুল হয়ে যাবে। এটা লগারিদম যদি নিই তাহলে এরকম হয়ে যাবে, বা অন্যভাবেও করা যায়।
তো সময়ের জন্য আমি দেখাচ্ছি না, যে রিলেটিভ এররগুলো শুধু যোগ হয়ে যাবে, এটা জানলেই যথেষ্ট। গুণ ভাগের ক্ষেত্রে রিলেটিভ এররগুলো যোগ হবে, তাই পার্সেন্টেজ এররগুলোও যোগ হয়ে যাবে। মনে করো এটা ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি ছিল 1% আর প্রস্থ পরিমাপের ত্রুটি হচ্ছে 1%, তাহলে ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি হবে 2%। তাহলে আমরা দুটো সূত্র পেলাম, যোগ বা বিয়োগের ক্ষেত্রে অ্যাবসলিউট এররগুলো যোগ হয়ে যায়, আর গুণ বা ভাগের ক্ষেত্রে পার্সেন্টেজ এররগুলো যোগ হয়ে যায়। এটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আবার একবার বলে দিচ্ছি তোমাদের জন্য, যে যদি দুটো রাশি যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে অ্যাবসলিউট এররগুলো যোগ হবে, আর যদি তারা ভাগ বা গুণ আকারে থাকে তাহলে পার্সেন্টেজ এররগুলো যোগ হবে। এবার যদি পাওয়ার আকারে থাকে তাহলে কি হবে? দেখো, পাওয়ার আকারে থাকলেও এটা করা যাবে। ধরো এরকম একটা রাশি আছে, জেড ইকুয়াল টু a টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার n, c টু দি পাওয়ার p আর d টু দি পাওয়ার q, এরকম আছে। এটা না থাকলে শুধু এটা থাকতে পারে, এরকম আকারে আছে। তাহলে এদের পার্সেন্টেজ এরগুলো, রিলেটিভ এরগুলো বার করো। ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু হবে m, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসবে, ডেল্টা এ বাই এ প্লাস এন ডেল্টা বি বাই বি প্লাস পি ডেল্টা সি বাই সি প্লাস কিউ ডেল্টা ডি বাই ডি। তাহলে এগুলোকে যদি 100% দিয়ে গুণ করতাম তাহলে কি করব, এর যে পার্সেন্টেজ এরর আসবে তাকে এম দিয়ে গুণ করব, এর পার্সেন্টেজ এররকে এন দিয়ে গুণ করব, এর পার্সেন্টেজ এররকে পি দিয়ে গুণ করব, এর পার্সেন্টেজ এররকে কিউ দিয়ে গুণ করব, গুণ করে পার্সেন্টেজ এররগুলো যোগ করে নেব। অর্থাৎ যা বোঝা যাচ্ছে, অর্থাৎ পাওয়ার যেটা থাকবে তত টাইমস পার্সেন্টেজ এরর হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যে একটা গোলক আছে আমাদের, এটা গোলক, এর ব্যাসার্ধ আর গোলকটার আয়তন কত, ভি ইকুয়াল টু হবে 4/3 পাই আর কিউব। এটা আয়তন মাপতে চাচ্ছি, তাহলে আর পরিমাপ করতে হবে। আর পরিমাপ করলে আমরা আয়তন পরিমাপ করব। তো আর পরিমাপের জন্য ত্রুটি যদি 1% হয় তাহলে ভি পরিমাপের ত্রুটি কত হবে? এই যে এটার জন্য তো কোনো ত্রুটি হবে না, এটা এক্সাক্ট নাম্বার। এই এক্সাক্ট নাম্বার জন্য এটার জন্য কোনো ত্রুটি আসবে না, তাহলে শুধু ত্রুটিটা আসবে আর পরিমাপের জন্য। তো এখন এই সূত্র অনুযায়ী পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা যদি সামনে আসে তাহলে এখানে 3 হবে ডেল্টা আর বাই আর ইন্টু 100%। অর্থাৎ আর পরিমাপের ত্রুটি যদি 2% হয় তাহলে আয়তন পরিমাপের ত্রুটি হবে 3 ইন্টু 2%, 6%। অর্থাৎ কোনো গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি যদি 2% হয় তাহলে আয়তন পরিমাপের ত্রুটি হবে 6%, 3 টাইমস হয়ে যাবে। তেমনি এর আয়তন কত হবে? এর আয়তন সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু হবে 4 পাই আর স্কোয়ার। তো 2% আছে যেহেতু, তাহলে আয়তন পরিমাপের ত্রুটি হবে 4%, 2 টাইমস হবে। রেডিয়াস পরিমাপে যেটা হবে তার 2 টাইমস হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তো এটাই হচ্ছে সূত্র। এই 5টা সূত্র আমরা জানি, যদি জানি তাহলে এরর ক্যালকুলেশনগুলো আমরা করতে পারবো। ধরো একটা ঘনকের আয়তন মাপছি, তো ঘনকের আয়তন মাপতে গিয়ে একটা বাহুর দৈর্ঘ্য মাপতে হবে। ওই বাহুর দৈর্ঘ্য মাপতে গিয়ে 1% যদি ত্রুটি হয় তাহলে আয়তন মাপে আয়তন পরিমাপে ত্রুটি কত হবে? কারণ ভি ইকুয়াল টু আমরা জানি এ কিউব ঘনকের, তাহলে 3 টাইমস শতকরা এরর হবে, 3 গুণ। তো শতকরা ত্রুটি হচ্ছে 1%, তাহলে আয়তন পরিমাপে ত্রুটি হবে 3 ইন্টু 1%, 3%। এইভাবে করতে হবে ত্রুটিগুলো। এবার একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। ধরো একটা সরল দোলক আছে, এই সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে, মনে করো 20 সেমি দৈর্ঘ্যটা,
মেপে পেয়েছি সরলদোলকটার দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি। আর এর যে পর্যায়কাল মাপবো, এই পর্যায়কাল মাপছি এইভাবে। একশো বার দোলনের জন্য ওর 90 সেকেন্ড সময় লেগেছে। পর্যায়কালটা হচ্ছে 100 বার পূর্ণ দোলনে, 100 বার পূর্ণ দোলনে 90 সেকেন্ড সময় লাগে। এর দুটো জিনিস আমরা মেপে নিয়েছি, 100 বার দুলিয়েছি, 100 বার পূর্ণ দোলনের জন্য সময়টা মেপে নিয়েছি 90 সেকেন্ড, আর এর দৈর্ঘ্য মেপে নিয়েছি 20 সেকেন্ড। আর এটার সাহায্যে আমরা জি পরিমাপ করব। কি বার করব? পরিমাপ করব জি, অভিকর্ষজ ত্বরণ। কারণ আমরা জানি টি ইকুয়াল টু 2π√L/G। তাহলে এখান থেকে আমরা জি যদি বের করে এই সূত্রকে কাজে লাগিয়ে, তাহলে জি ইকুয়াল টু হবে টি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 4π² L/G। অতএব জি সমান হবে 4π² L/T²। তো 4π² এক্সাক্ট নাম্বার, তাহলে এল পরিমাপে ত্রুটি আসবে, টি পরিমাপে ত্রুটি আসবে। কিন্তু এখানে দেখো ত্রুটিগুলো বলা নাই, এটাতে কত ত্রুটি আছে। তো মনে করে দৈর্ঘ্যটা মেপেছে ও রুলারের সাহায্যে, মিটার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য মেপেছে, তাহলে ম্যাক্সিমাম ত্রুটি কত হবে? ওর যা লিস্ট কাউন্ট, তোর লিস্ট কাউন্ট কত হবে মিটার স্কেলের? 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে কত? 1 মিলিমিটার মানে হচ্ছে 0.1 সেমি। এটা ম্যাক্সিমাম ত্রুটি হতে পারে। তাহলে আমরা এল সমান কত লিখব? এল সমান লিখব 20 ± 0.1 সেমি। এবার দেখো এই টি যে মেপেছে, এটা হাত ঘড়ির সাহায্যে মনে করো মেপেছে। তো এই হাত ঘড়ির সাহায্যে যদি মাপা যায়, তাহলে 1 সেকেন্ড আমরা মিনিমাম মাপতে পারি, এর থেকে কম মাপতে পারি না। তাহলে 1 সেকেন্ড, কিন্তু এখানে কথা আছে 100 বার পূর্ণ দোলনে মেপেছে 90 সেকেন্ড। তাহলে টি ইকুয়াল টু কত হবে? এর পর্যায়কাল কত হবে? টি ইকুয়াল টু হবে মোট সময় লেগেছে কত, মনে করো টি, আর এন বার, তাহলে টি/এন হবে। এন বার পূর্ণ দোলনে যদি টি সময় লাগে, তাহলে একবার পূর্ণ দোলনে কত সময় লাগবে? টি/এন। আবার বলছি, এন সংখ্যক বার পূর্ণ দোলনের জন্য সময় লেগেছিল টি, তাহলে একবার পূর্ণ সংখ্যক দোলনের জন্য কত সময় লাগবে? টি/এন। ফলে তার পর্যায়কাল টি ইকুয়াল টু হবে টি/এন। এবার দেখি তাহলে এখানে ডেল্টা টি কত হবে? ডেল্টা টি ইকুয়াল টু হবে ডেল্টা টি/এন, কারণ এই এন এর জন্য তো আর কোনো ত্রুটি আসবে না, এটা তো এক্সাক্ট নাম্বার। তাহলে ডেল্টা টি কত হবে? তাহলে ডেল্টা টি হবে এখানে 1 সেকেন্ড। অর্থাৎ আমরা টিটা আগে বের করে নিই। টি কত হবে? টি হবে এই সূত্রটা থেকে টি/এন, 90 সেকেন্ড লেগেছে 100 বার দোলনে, তাহলে 90/100 মানে হচ্ছে 0.9 সেকেন্ড। তাহলে টি সমান কীভাবে লিখব? টি সমান লিখব 0.9 সেকেন্ড। এটা 0.9 সেকেন্ড সময় লেগেছে। আর ওর ওই ঘড়িটার সাহায্যে, এটা এভাবে না লিখে আমরা যদি অন্যভাবে লিখি তাহলে ভালো হবে, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা আমরা পেয়েছি, তাহলে ডেল্টা জি/জি কত হবে? ডেল্টা জি/জি ইকুয়াল টু হবে ডেল্টা L/L, ওই পঞ্চম সূত্রটা থেকে ডেল্টা L/L প্লাস 2 ডেল্টা টি/টি। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা টি/টি কত হবে। ডেল্টা টি/টি যদি করি তাহলে হবে ডেল্টা টি/টি ইকুয়াল টু হচ্ছে ডেল্টা টি/টি।
কারণ এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা এটা এন কেটে যাবে, তাহলে ডেল্টা টি বাই টি থাকবে। তো ডেল্টা টি কত ছিল? 1 সেকেন্ড। ডেল্টা টিটা হচ্ছে টি পরিমাপের ত্রুটি, হাত ঘড়ির সাহায্যে সর্বাধিক ত্রুটি হতে পারে 1 সেকেন্ড। তাহলে এখানে 1 সেকেন্ড হলো, আর টি লেগেছে কত? 90 সেকেন্ড। তাহলে 90 সেকেন্ড, এটা হচ্ছে এর ত্রুটি। তো এই মানগুলো বসাই, তাহলে ডেল্টা টি বাই হচ্ছে 1/90 সেকেন্ড। এই মানগুলো যদি বসাই, তাহলে ডেল্টা এল কত হচ্ছে এখানে? এই যে এটা ডেল্টা এল 0.1 সেমি, তাহলে হচ্ছে 0.1/20, সেমি সেমি তো কেটে যাচ্ছে, প্লাস 2 × 1/90। এবার পার্সেন্টেজ এর তাহলে কত হবে? ডেল্টা জি বাই জি 0.1/20 প্লাস 2/90, ও সরি এখানে 100% লিখে দিই, ইন্টু 100% প্লাস 2/90 ইন্টু 100%। এটা ক্যালকুলেশন করতে হবে, 5 × 0.5, এটা আসবে মোটামুটি 2.7%। তাহলে শতকরা ত্রুটি, এটা সরি 100%, তাহলে শতকরা ত্রুটি হবে 2.7%। তাহলে এইভাবে শতকরা ত্রুটিগুলো আমাদের বের করতে হবে। দেখো জি ইকুয়াল টু হচ্ছে 4π² L/T²। 4π² জন্য কোনো ত্রুটি আসবে না, তাহলে ডেল্টা জি বাই জি কত হবে? ডেল্টা এল বাই এল, আর এই পাওয়ারটা গুণ হয়ে যাবে ডেল্টা টি বাই টি। এবার ডেল্টা এল বাই এল করবো, ডেল্টা এল মানে তো 0.1 সেকেন্ড। আমি বলছি লিস্ট কাউন্ট এররটাই হচ্ছে ওটা ডেল্টা এল। লিস্ট কাউন্ট এরর হচ্ছে 1 মিলিমিটার, মানে 0.1 সেমি। আর মোট পরিমাপ কত ছিল? 20 সেমি ছিল। আর এখানে কত হচ্ছে? 2/90, 2 এটার জন্য আসছে। আর ডেল্টা টি মানে হচ্ছে এখানে স্মল ডেল্টা টি বাই টি, এই যে স্মল ডেল্টা টি বাই টি। স্মল ডেল্টা টি মানে হচ্ছে 1, আর টি মানে হচ্ছে 90। আর 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ ধরে পাচ্ছি 2.7%। তো এইভাবে শতকরা এররগুলো আমাদের বের করতে হবে কোনো জায়গা থেকে, যে প্রবলেমটা দিবে করতে। তো এই যে ত্রুটির সাথে আরেকটা জিনিস জড়িত আছে, যেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। সিগনিফিক্যান্ট ফিগার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, যাকে বাংলা বলি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। সিগনিফিক্যান্ট ফিগার কী জিনিস? দেখো আমাদের অনেক সময় যখন পরিমাপ করি তখন চোখের আন্দাজে কিছু পার্ট নিতে হয়, না হলে পার্টটা ভালো হবে না। একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। মনে করো আমাদের যে স্কেলগুলো আছে, মিটার স্কেল, এটাতে মিনিমাম হচ্ছে 1 মিলিমিটার। আমি মিলিমিটারের দাগগুলো টানছি। মনে করো এটা 1 মিলিমিটার, এটা 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার, এরকম 5 মিলিমিটার আছে। এগুলো মিলিমিটারে বলছি, আমি বড় বড় করে আঁকলাম। তো মনে করো একটা রেখার দৈর্ঘ্য এমন হলো যে 3-এর থেকে একটু বেশি হচ্ছে আর 4-এর থেকে কম হচ্ছে। এটা 1, 2, 3, 4, 5। তো এর থেকে তো আর ক্ষুদ্র পরিমাপ নাই, এখানে দাগ কাটা নেই। তাহলে 3-এর থেকে একটু বেশি হচ্ছে আর 4-এর থেকে কম হচ্ছে। তো আমি কি করব? 3 নেবো না 4 নেব? তাহলে 3 নিলে তো আবার মাপটা সঠিক হচ্ছে না। আবার 4 যদি নিয়ে নিই তো বেশি নিয়ে নিলাম, আবার 3 নিয়ে নিলে কম নিয়ে নিলাম, কিন্তু উপায়ও তো নাই ওখানে কিছু। তাহলে চোখের আন্দাজে কিছু পার্ট নিতে হবে। তো মনে করো আমি মনে মনে কল্পনা করলাম, এখানে যেহেতু নাই 10 ভাগ কল্পনা করলাম কোন দিকে আছে। মনে করা দেখা গেল অর্ধেক, 3-এর থেকে অর্ধেকের যে কম, একটু কম আছে। তাহলে আমি বলবো 3.5 মিলিমিটারের দৈর্ঘ্য, সরি 3.4 মিলিমিটার। কারণ অর্ধেকের থেকে 3 আর 4-এর যে মাঝামাঝি একটা কল্পনা যদি দাগ করি, তার থেকে একটু কম, তাহলে ভাবো 3.4 মিলিমিটার। তাহলে এই যে 3টা নিলাম, এটা তো সত্যিকারের মাপ ছিল। আর
4টা নিয়েছি চোখের আন্দাজে, তাহলে এটা সার্টেইন, এটা নিশ্চিত সংখ্যা, আর এটা আনসার্টেইন মানে এটা চোখের আন্দাজে নিয়েছি, এটা অনিশ্চিত সংখ্যা। তো নিশ্চিত সংখ্যা ডান দিকে একটা অনিশ্চিত সংখ্যা আমরা লিখতে হয় আমাদের মাপের সুবিধার জন্য, তখন এই সংখ্যা গোষ্ঠীকে বলবো আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যা। একটা যদি উদাহরণ দিই, মনে করো আমাদের দাড়িপাল্লা একটা আছে এবং মাছ বিক্রি করতে এসছে, ইলিশ মাছ ধরো বিক্রি করতে এসছে, এবং ওই দাড়িপাল্লাতে এমন আছে যে ওর কাছে 100 গ্রামের বাটখারা আছে, তার থেকে কম নাই, মিনিমাম মাপতে পারবে 100 গ্রাম। কিন্তু একটা মাছের ওজন এরকম হচ্ছে যে 1 কেজি 100 গ্রামের থেকে বেশি হয়ে যাচ্ছে। যখন 1 কেজি 100 গ্রাম চাপাচ্ছে তখন তার থেকে একটু বেশি হয়ে যাচ্ছে মাছটা, আবার যখন 200 গ্রাম চাপাচ্ছে তখন কম হয়ে যাচ্ছে মাছটা। 1 কেজি 100 গ্রামের থেকে বেশি আর 1 কেজি 200 গ্রামের থেকে কম, কিন্তু কেউ তো ছাড়তে চায় না, কারণ দামটা অনেক বেশি। 2000 টাকা যদি কিলো হয় তাহলে ছাড়তে গেলে অনেক চলে আসে, তখন ওরা মোটামুটি একটা কম্প্রোমাইজ করে। কীরকম কম্প্রোমাইজ করে, যে এটা 1 কেজি 100 গ্রাম 150 গ্রাম, 1 কেজি 150 গ্রাম, এই যে 50 গ্রামটা নিচ্ছি আমি চোখের আন্দাজে নিচ্ছি 50 গ্রামটা, তাহলে 1 কেজি 100 গ্রাম, 1 কেজি 100 গ্রাম বুঝে যাচ্ছে যে 1 কেজি 100 গ্রাম তো হবেই, তার থেকে এইটুকুটা 50 গ্রাম একটু বেশি হবে, তো এটা আমরা চোখের আন্দাজে নিলাম প্লাস 50 গ্রাম। এটাকে যখন লিখছি আমি তখন লিখব 1.15 কেজি। এটা যদি না লিখতাম তাহলে হতো 1.1 কেজি, মানে 1.1 কেজি সার্টেইন, তারপরে যে 5 নিচ্ছি সংখ্যাটা সেটা আনসার্টেইন, চোখের আন্দাজে নিচ্ছি। তো কোনো সার্টেইন সংখ্যার পাশে ডান দিকে লাস্ট ডিজিট, যেটা ফার্স্ট ডিজিট, সরি লাস্ট ডিজিট না, এটা ফার্স্ট ডিজিট, তো এই ফার্স্ট ডিজিটটা যদি চোখের আন্দাজে নিই তখন সেটাকে বলবো আমরা, চোখের আন্দাজে নিয়ে যে সংখ্যা তৈরি করব সেই সংখ্যাটাকে বলবো নিশ্চিত সংখ্যা। তাহলে ওই সরি কি বললো, সেটাকে বলবো সিগনিফিক্যান্ট ফিগার। তার মানে নিশ্চিত সংখ্যার ডান পাশে একটা অনিশ্চিত সংখ্যা বসিয়ে যে সংখ্যা গোষ্ঠী তৈরি হয় সেটাকে বলবো সিগনিফিক্যান্ট ফিগার বা যথার্থ সংখ্যা বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এইবার দেখো এটার গুরুত্ব কতটা আছে। একজন ছাত্র একটা রেখা বা একটা কোনো কিছুর দণ্ড মেপে পেল 3 সেমি, ও লিখে দিল 3 সেমি, আর একজন লিখেছে 3.0 সেমি। তাহলে কি দুজনে ঠিক লিখেছে? কারণ এমনি তো ঠিকই লিখেছে 3 সেমি 3.0 সেমি, কিন্তু যদি যথার্থ সিগনিফিক্যান্ট ফিগার দিয়ে ভাবি তো এখানে একটাই সংখ্যা আছে। আমরা জানি কোনো সংখ্যার ডান পাশের সংখ্যাটা, কোনো সংখ্যা গোষ্ঠীর ডান দিকের ফার্স্ট ফিগার যেটা, সেটা হয় অনিশ্চিত। তার মানে এখানে অনিশ্চিত হচ্ছে 3 সেমিটাই অনিশ্চিত, মানে 3 সেমিটাই চোখের আন্দাজে নিয়েছে। আর 3.0 সেমি কথাটার মানে হচ্ছে 3টা এক্সাক্ট মাপ আর 0 সেমিটা চোখের আন্দাজে নিয়েছে, মানে এক্সাক্ট 3তেই মিলেছিল, চোখের আন্দাজে তাকে কোনো পার্ট নিতে হয়নি। তাহলে দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে। ফারাকটা হচ্ছে যে এই 3 সেমিটাই হচ্ছে ওর চোখের আন্দাজে নেওয়া, আর 3.0 যে লিখেছে তার মানে বুঝতে হবে 3 সেমিটা এক্সাক্ট মাপ নিয়েছে আর চোখের আন্দাজে 0 মাপ নিয়েছে ও, মানে এই মাপটা অনেকটা এক্সাক্ট, এটা অনেকটাই ভুল। তাহলে আমরা এই সংখ্যাগুলো, এই আলোচনা থেকে একটা জিনিস বুঝতে পারছি, কোনো সংখ্যা গোষ্ঠীতে সংখ্যার পরিমাণটা যত বাড়ে, তাৎপর্যপূর্ণ সংখ্যার পরিমাণটা যত বাড়ে, সেটাই হচ্ছে পরিমাপটা তার ভালো। আরেকবার বুঝিয়ে দিই, একজন মেপেছে 2.1 সেমি আর একজন মেপেছে 2.11 সেমি। এই দুটোর মধ্যে একটাই পার্থক্য হচ্ছে যে দেখো এ চোখের আন্দাজে নিয়েছে 0.1 সেমি আর এর এক্সাক্ট মাপ হচ্ছে, কারণ এটা তো অনিশ্চিত আর এখানে এটা অনিশ্চিত, মানে 2.1 সেমিটা এক্সাক্ট, তারপরে চোখের আন্দাজে যেটা নিয়েছে সেটা হচ্ছে 0.01 সেমি। তাহলে এ অনেকটা ভালোভাবে মেপেছে। এর চোখের আন্দাজে নিয়েছে 0.1 সেমি আর এর চোখের আন্দাজে নিয়েছে 0.01 সেমি, মানে এর পরিমাপটা
অনেকটা ভালো হয়েছে। এটা বুঝতে গেলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, বলে দিচ্ছি সেটা হচ্ছে পরিমাপের ক্ষেত্রে দুটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে। এক নম্বর হচ্ছে একিউরেসি, আর 2 নম্বর হচ্ছে প্রিসিশন। এই দুটো জিনিস জানতে হবে। একুরেসি কী জিনিস আর প্রিসিশন কী জিনিস। একুরেসি হচ্ছে যে এক্স্যাক্ট যে মাপটা ছিল তার কত কাছাকাছিও মাপতে পেরেছে। মনে করো একজনের মাপ ছিল 4.2 সেমি, এটা হচ্ছে প্রকৃত মাপ হওয়া উচিত, আর আসল রেজাল্ট হচ্ছে 4.2 সেমি, কিন্তু মেপে পেয়েছে কত? মেপে পেয়েছে ও 3.8 সেমি। আরেকজন মেপে পেয়েছে 4.1 সেমি। তার মানে বুঝতে হবে এর একুরেসিটা বেশি, কারণ এ আসল মানের কাছাকাছি মাপতে পেরেছে, কিন্তু এ আসল মানের কাছাকাছি মাপতে পারেনি, তাহলে এর একুরেসি বেশি। তাহলে প্রিসিশনটা কি বুঝাবো? প্রিসিশনটা এটা বুঝাবো এইভাবে যে 4.11 সেমি মেপেছে। মনে করো এটা যদি না বলতাম, 4.1 সেমি যদি বলতাম আমি, তাহলে বুঝতে হবে এর কাছাকাছি মানটা হচ্ছে এটা, মানে এ ভালোভাবে মেপেছে, এ ভালোভাবে মাপতে পারেনি। কিন্তু আমি যদি একটু আরও বড় করে ভাবতে যাই, মনে করে আসল মাপ ছিল 4.20 সেমি, এ মেপেছে 3.80 সেমি, এ মেপেছে 3.8 সেমি, আর এ মেপেছে 4.11 সেমি। তাহলে এর দুটোই ভালো হয়েছে। কেন? এর প্রিসিশনটা ভালো, কারণ লিস্ট কাউন্ট যার যত ভালো তার প্রিসিশনটা ভালো, সেই মাপটা তত প্রিসাইজ। এটা যদি যথার্থতা বলি তাহলে এটাকে একুরেসির বাংলাটা আমরা সূক্ষ্মতা বলতে পারি, আর এটা হচ্ছে যথার্থতা। প্রিসিশনটা মানে কত লিস্ট কাউন্টটা তার ক্ষুদ্র, কত কম, সেটা প্রিসিশনটা তার বেশি। যেমন একজন স্কেল দিয়ে মেপেছে 2.1 সেমি, আর একজন ভার্নিয়ার ক্যালিপার্স ব্যবহার করেছে, সে মেপেছে 1.91 সেমি, কিন্তু ওর এক্স্যাক্ট মাপ ছিল 2.2। তাহলে এ তো ভালো, কারণ একুরেসি এর ভালো, কিন্তু বলবো এই মাপটা বেশি ভালো। এই মাপটা এই কারণে ভালো যে এর প্রিসিশন হচ্ছে 0.1 সেমি, আর এর প্রিসিশন হচ্ছে 0.01 সেমি। কারণ সিগনিফিক্যান্ট ডিজিট যার যত বেশি হবে তার প্রিসিশন তত ভালো। অর্থাৎ সিগনিফিক্যান্ট ফিগার থেকে আমরা প্রিসিশনটা জানতে পারি, প্রিসিশন কার কত আছে। এবার সিগনিফিক্যান্ট ফিগারে অঙ্ক সংখ্যা কত কি করে বলবো, এই নিয়মগুলো একটু বলে দিচ্ছি। এগুলো খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো রেজাল্ট, ল্যাবরেটরির কোনো রেজাল্ট নোট ডাউন করি, তখন এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো দেখো, মনে করো 2058 লিখেছে একজন, তো বলছে এখানে সিগনিফিক্যান্ট সংখ্যা কত, মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা আছে, 1 2 3 4টে তাৎপর্যপূর্ণ। আর একজন 2.423 লিখেছে, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 3। তাহলে এগুলো আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে এগুলোতে জানারই দরকার নেই, আমরা তো দেখে বলে দেবো না, ওরকমটা না, বুঝিয়ে দিচ্ছি কীরকম। 1 নম্বর নিয়ম হচ্ছে শূন্য যদি না থাকে আর সেখানে নন জিরো ডিজিট থাকে শুধু, তাহলে সব সংখ্যাগুলোই তাৎপর্যপূর্ণ। এখানে যেমন এটাতে সব সংখ্যাগুলোই অশূন্য সংখ্যা, ফলে সবগুলো এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 1 2 3, কিন্তু এখানে শূন্য আছে। বলছে দুটি অশূন্য সংখ্যার মাঝে যদি শূন্য থাকে তাহলে শূন্যটাকেও তাৎপর্যপূর্ণ ধরতে হবে। যেমন 20058, এটা অশূন্য সংখ্যা, এটা অশূন্য সংখ্যা, এর মাঝে দুটা জিরো আছে, ফলে এই জিরোগুলো তাৎপর্যপূর্ণ ধরতে হবে, এরা সিগনিফিক্যান্ট। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে, 1 2 3 4 5।
কেন জিরোগুলোকে আমরা সিগনিফিক্যান্ট ধরলাম? কারণ এই জিরো দুটো আছে দুটি অশূন্য সংখ্যার মাঝে, অর্থাৎ দুটি অশূন্য সংখ্যার মাঝের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয়। এরপর 3 নম্বর নিয়ম কি? 3 নম্বর নিয়ম বলছে যে কোনো সংখ্যা যদি একের থেকে কম হয়, কোনো সংখ্যা যদি একের থেকে কম হয়, 3 নম্বর রুল, কোনো সংখ্যা যদি একের থেকে কম হয়, যেমন 0.0420, এটা একের থেকে কম সংখ্যা। একের থেকে যদি কম সংখ্যা হয় তো বাঁদিকের শূন্যগুলি, তার আগে যদি কোনো তার আগে তো থাকার কথাই নয়, কারণ একের থেকে কম, তাহলে তার বাঁদিকের শূন্যগুলি হবে অতাৎপর্যপূর্ণ, মানে তাৎপর্যপূর্ণ নয়। দিজ আর নট সিগনিফিক্যান্ট, এরা তাৎপর্যপূর্ণ নয়। কিন্তু ডান দিকের সংখ্যাগুলো, ট্রেলিং জিরো যেগুলো, সেগুলো তাৎপর্যপূর্ণ হবে। এই ডান দিকের শূন্যগুলোকে বলা হয় ট্রেলিং জিরো। অল দ্য ট্রেলিং জিরোজ আর সিগনিফিক্যান্ট। ট্রেলিং জিরো যেমন 0.050 আরও লিখলাম 500, তাহলে এই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ নয়, কিন্তু এই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ। ট্রেলিং জিরোজ আর সিগনিফিক্যান্ট। কিন্তু যদি একের থেকে বেশি সংখ্যা হয় তাহলে কি হবে? একের থেকে বেশি সংখ্যা যদি হয় 1.0500, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5। কারণ এই যে দেখো, এটা দুটি অশূন্য সংখ্যার মাঝের শূন্য, তাৎপর্যপূর্ণ। আর এরা ট্রেলিং জিরো, দশমিক যেহেতু আছে, দশমিক যদি থাকে তাহলে ট্রেলিং জিরোসগুলো হচ্ছে তাৎপর্যপূর্ণ। কিন্তু এবার দেখো 10500, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা হবে? 3টা, কারণ এটা দশমিক সংখ্যা নয়। যদি দশমিক সংখ্যা না থাকে তাহলে ট্রেলিং জিরোগুলো তাৎপর্যপূর্ণ নয়। তাহলে আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, দশমিক সংখ্যা যদি থাকে তাহলে ডান দিকের শূন্য, অশূন্য সংখ্যার ডান দিকের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয়। আর যদি দশমিক না থাকে তাহলে ডান দিকের সংখ্যাগুলো, দশমিক যদি না থাকে, ডান দিকের শূন্যগুলো কি হচ্ছে? তাৎপর্যপূর্ণ নয়। আর যদি দশমিক থাকে তাহলে ডান দিকের শূন্যগুলো তাৎপর্যপূর্ণ। এখন দেখো, এখানে আরেকটা নিয়ম হচ্ছে যে আমরা যখন ইউনিট চেঞ্জ করব, মানে পদ্ধতি চেঞ্জ করব, তাহলে কিন্তু কোনো সিগনিফিক্যান্ট ডিজিটের সংখ্যার চেঞ্জ হবে না। আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। তো শূন্য হবে না, কারণ তখন আমরা ইয়েতে লিখব, ওই সায়েন্টিফিক নোটেশনে লিখব, যেমন 6.023 × 10⁻23। এগুলো কিন্তু সিগনিফিক্যান্ট ধরতে হবে না, শুধু ধরতে হবে 6.023 এটা। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে 4টা। ধরো 4 মিটার আছে, 4 মিটার আছে, এটাকে যদি আমি সেমিতে করি তাহলে কত হবে? 400 সেমি। তো এই দুটো তো তাৎপর্যপূর্ণ নয়, আমরা জানি। তা যদি এরকমও হয় তাহলে তাকে আমরা এই আকারে লিখে দেব। এটাকে আমরা লিখতে পারি 4 × 10⁻²। এই যে সংখ্যাটা হবে, এটা মনে রাখবা, এই সংখ্যাটার মানটা 1 থেকে 10-এর মধ্যে হবে। এই সংখ্যার মানটা 1 থেকে 10-এর মধ্যে। যেমন ইলেকট্রনের ভর হচ্ছে, ইলেকট্রন আধান যদি লিখি 1.6 × 10⁻−19 কুলম্ব, তাহলে এই 1.6টা হচ্ছে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা, দুটো আছে। তাহলে এই যে তাৎপর্যপূর্ণ সংখ্যা, এই তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলোকে এইভাবে আমরা লিখতে পারবো। তাহলে তোমরা তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলো দেখবে কটা আছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাৎপর্যপূর্ণ সংখ্যা সম্বন্ধে আরেকটু শুধু বলি, যোগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলো কি করে করবো? যোগের ক্ষেত্রে মনে করো 2.58 + 3.2, সেটা যোগ করলে কত দাঁড়াবে? 87.5। তো এইভাবে লিখলে কিন্তু হবে না। কেন হবে না বলছি? যে এখানে ডেসিমাল প্লেসটা দেখতে হবে, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যাটা দেখলে হবে না। এখানে ডেসিমাল প্লেস হচ্ছে দশমিকের উপরে একটা ঘর আছে, এখানে দুটা ঘর আছে, তাহলে রেজাল্টটা হবে দশমিকের উপরে একটা ঘরেই, তাহলে এটা হবে 5.78
8টাকে যদি আমি রাউন্ড অফ করি তাহলে এটা হবে 5.8, রেজাল্ট হবে 5.8। বিয়োগের ক্ষেত্রে বলি আমি, বিয়োগ মনে করো 12.1 আছে মনে করো, -7.06, এটা বিয়োগ করছি। বিয়োগ করলে কত হবে? 6 কত হলো 10, 4 হবে, আর 0 0 এটা হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এখানে দশমিকের উপরে একটা সংখ্যা ছিল, এখানে দশমিকের উপর দুটা সংখ্যা, তাহলে আমার রেজাল্ট যেটা আসবে সেটা দশমিকের উপরে একটা সংখ্যায় আসবে, তার মানে এটা রেজাল্ট হবে 5, শুধু 5.0 হবে। রাউন্ড অফ করতে গেলে 4 যদি 5 থাকলে এ হতো, এখানে যদি 4 আছে আমি নিব না, তাহলে 5.0 হবে রেজাল্ট। তো আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এক্ষেত্রে দেখো, আমরা যদি এখানে বলি এই দুটোতে ডেসিমাল প্লেসটাই আমাকে ভাবতে হবে, কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে ভাবতে হবে না। এর পরের ক্লাসে আমি আশা করি গুণ ভাগটাও দেখিয়ে দেবো, আর যা আছে বাদ বাকি ভার্নিয়ার ক্যালিপার্স, স্ক্রু গেজ এবং আরও কিছু প্রবলেম নিয়ে আরেকটা ক্লাস করব, তারপরে এই ক্লাসটা শেষ হবে, এই চ্যাপ্টারটা। থ্যাংক ইউ অল, সবাই ভালো থেকো।